রাজের কথা শুনে মায়া মৃদু হেসে বলে, আমিও আপনার জন্য একটা সারপ্রাইজ রেখেছি মন্ত্রীমশাই। কি সারপ্রাইজ? তাজ বেঁচে আছে। রাজ অবাকের সাথে একটু ভাবতে থাকে, অতঃপর কি যেন ভেবে আন্দাজে বলেই দেয়, মিহির কি তাহলে আমার? মায়া মাথাটা উপর নিচ করে। রাজ প্রশ্ন করে, কিভাবে কি? সেদিন যখন তাজকে কিডন্যাপ করা হয় আমাকেই সবার আগে জানানো হয়। আপনি সেদিন ব্যস্ত ছিলেন। আমি অনেক আগে গেলেও আমার স্পাইম্যান আড়ালেই ছিল, যাকে কেউ দেখতে পায়নি। আমাকে অনেক আগেই জানিয়ে রাখে গাড়িটা বান্দরবনের দিকে যাচ্ছে, যেখানে খাদ আছে। মানুষ ওখান থেকে পড়ে গেলে তাকে খুঁজে পায় না, সে যতই নামকরা হোক। অনেক ভেবেই আমি যারাকে দিয়ে ওখানে যারার মাধ্যমে কিছু উদ্ধারকারী পাঠাই, কারণ আমাদের সন্দেহ হয় ওরা নিজেদের বাঁচাতে ওই খাদ ব্যবহার করতে পারে। আমাদের সন্দেহ একদম মিলে যায়। আমরাও অভিনয় করতে থাকি, না হলে আরশাদের লোক অন্যভাবে হলেও তাজের ক্ষতি করত। তাই ওদের ফার্স্ট মিশনকে আমরা সুযোগ দিই। নিচে সমস্ত ফোর্স থাকলেও তাজ নিচে পড়ে গিয়ে মুখে বেশ জোরে আঘাত পায়। তাজের মুখ থেতলে যায়। রুবি আর স্পাইম্যান মিলে ওকে হাসপাতালে নিয়ে যায়। যারা আর আমি আহত। এরপর জানানো হয় তাজের সার্জারি করা হবে। আমি কয়েকদিন হাসপাতালে অসুস্থ হবার অভিনয় করি, যেন মিহির আর সোনালির প্ল্যান জানতে পারি। মিহির বোকামি করে আমার দিকে ঝুঁকে আসে। রুবি হেল্প না করলে এটা জানতে পারতাম না। আমরাও টার্গেট করি মিহিরকে নিয়েই গেম স্টার্ট করব। যাকে নিয়ে আমাদের গেম স্টার্ট হবে তাকে শেষ করে দিব। হয়েছেও তাই। আমরা বড় সার্জেন্ট দিয়ে তাজকে মিহিরের রূপ দেওয়াই। আর মিহির এখন এই পৃথিবীতে নেই মন্ত্রীমশাই। সেদিন রাতেই ওকে আপনি আহত করবার পর মোহন সর্দার মিহিরকে নিয়ে যায়। অ্যাম্বুলেন্সে অজ্ঞান হয়ে যায়। মোহন সর্দার শরবত খেয়েছিল তাই। ওই সুযোগে যারার গ্যাংয়ের একজন যে ওয়ার্ড বয় হয়ে কাজ করছিল সে মিহিরের শরীরে বিষ ইনজেক্ট করে, যার কারণে ওই রাতেই বেচারা ইজিলি ওপারে চলে গেছে। আমরা তাজকে নিয়ে এসেছি, কারণ যে কষ্ট আমি বিভান খানের চক্রান্তে পেয়েছি সেই কষ্ট এবার তাজকে দিয়েই বিভান খানকে দেওয়াবো। তাই মায়াবতীর সমস্ত ইচ্ছাতে তার মন্ত্রীমশাই সমর্থন জানায়। আমার আর ধৈর্য ধরতে ইচ্ছা করছে না মন্ত্রীমশাই, আমি মাকে দেখতে চাই। আর তো কয়েক ঘন্টা মায়াবতী, এরপর সকাল হলেই যাবে দেখতে। এখন একটু মান অভিমানের অভিনয় করে পাশের ঘরে চলে যাও, না হলে মামা সব বুঝে যাবে। অপারেশন কবে? আদ্র ভালো জানে এই ব্যাপারে। সোনালির কিছু ডকুমেন্ট আছে যেগুলো কাল নিয়ে যেতে হবে। ওগুলো রুদ্র অনেক আগেই নিয়েছে, শুধু ওগুলো নিয়ে একটা পেপার তৈরি করে সোনালির টিপসই লাগবে, যেখানে উল্লেখিত থাকবে সোনালি নির্দ্বিধায় নিজের হার্ট ট্রান্সপ্লান্ট করতে রাজি। ইউ আর সো গ্রেট মন্ত্রীমশাই, আপনি আমার সব ইচ্ছাকে কত সহজেই পূরণ করে দিচ্ছেন। মায়ার হাতে চুমু দিয়ে রাজ বলে, তুমি বলেছিলে একটা ছোট্ট ইচ্ছার কথা, আর আমি ভাবছি তোমার পুরো জীবনটাকেই পরিপূর্ণ করবার কথা। কথাটুকু বলে রাজ উঠে দাঁড়ায়। বাইরে বের হতে হতে বলে, আবার নাটক করতে হবে এখন। বাইরে এসে আলমারি থেকে নীল রঙের শাড়ি ও নিজের জন্য পাঞ্জাবি নিয়ে ওয়াশরুমের মধ্যে গিয়ে মায়াকে শাড়ি দিয়ে নিজেও চেঞ্জ করে আবারও বাইরে এসে বলে, জীবনে নারীদের কত যে রং দেখবো, এটা অগ্রিম জানার খুব ইচ্ছা হয় আমার। মায়া শাড়ি পাল্টে এসে রাজকে আলতো ধাক্কা দিয়ে অভিনয় করে বলে, আপনি আমাকে কি পেয়েছেন? যখন ইচ্ছা হবে কাছে টানবেন, যখন ইচ্ছা হবে পিছনে ছুরি চালাবেন, এগুলো চলবে না। মায়া রাগের অভিনয় করে চলে যেতে নিলে রাজ হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে বলে, আব্বে এই মায়াবতী, শাহরিম রাজ কখনো কারো পিছনে ছুরি চালায় না, সোজা সামনে থেকেই চালায়। তবে আমাকে পিছন থেকে কেউ আঘাত করতে আসলে পাল্টা আঘাত ঘুরে তার দিকেই চলে যায়। মায়া ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে ক্যামেরার উল্টো দিকে হয়ে বলে, তাহলে দেখাই যাক খেলা কতটা জমে। মন্ত্রীর এই পাল্টা আঘাতটা না হয় নিজ চোখে দেখেই নিব। জো হুকুম মেরি রানী। মায়া চলে গেল। রাজ যেতে বলেছিল তাকে। সিসি ক্যামেরার সামনে বেশি অভিনয় করা সম্ভব না। মায়া এখন মোয়ের কাছে গেল। কিছুক্ষণ পর পিয়াস ঢুকলো রাজের ঘরে। রাজ ভ্রু নাচিয়ে আড়মোড়া দিয়ে বলে, বসের সাথে ঘুমাতে এসেছো পিউ বেবি? আমি নিচে ঘুমাবো স্যার। কেন? আপনি ভোরবেলা বউ ভেবে পাশে যাকে পান তাকে জড়িয়ে ইয়ে খান। আমি সেই ইয়ে খাবো না। ইয়ে মানে? মানে যেটা আগের বার রুদ্র ভাইকে দিয়েছিলেন। নাউজুবিল্লাহ আমার কাছে
ছিল কেন? তুমি কখনো খাওনি যে এতটা ইয়েতে ভয় পাচ্ছ? পিয়াস কথা না বাড়িয়ে সোজা চলে যায় সোফায়। রাজ এবার হেসে দেয়। পিয়াসের মুখটা দেখার মতো ছিল। মায়ার থেকে শুনেছে এই ঘরে সিসি ক্যামেরা আছে। বেচারা ভয়তে আছে। রাজ যদি ঘুমের ঘরে তাকে চুমু খায় তাহলে সেটা সিসি ক্যামেরার মাধ্যমে স্মৃতি হয়ে থাকবে। এই রিস্ক নিতে চায় না। পিয়াসের কাণ্ডে এবার অট্টহাসিতে হেসে দেয় রাজ। কথা না বাড়িয়ে সেও লাইট বন্ধ করে ঘুমোতে প্রস্তুতি নেয়। সকালের দিকে রাজ নিচে নেমে সবার দিকে চোখ রাখে। সবাইকে দেখার পর তাজের কাছে এসে তাজকে জড়িয়ে ধরে বলে, তুই ঠিক আছিস ভাই? রুদ্র জুস খেতে নেয়। এহেন দৃশ্য দেখে মুখ থেকে সব পড়ে যায়। মাহমুদ সর্দার আকাশ থেকে পড়লেন। যাকে মেরে স্মৃতি হারিয়ে দিল তার খোঁজ নিচ্ছে রাজ। মোহন সর্দার বলে, নিজেই তো আহত করেছিলে, এখন কেন দরদ দেখাচ্ছ? তখন আমার বউ নিয়ে টানাটানি করছিল, কিন্তু এখন করছে না। সময় পাল্টেছে, তাই দরদ দেখানো হচ্ছে। বিভান খান নিচে আসতেই তাজের মনে পড়ে তার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকা করে একটা হাসি উপহার দিতে হবে। রুবির দিকে একবার তাকিয়ে বিভান খানকে দেখিয়ে বাঁকা হাসি দিল তাজ। রাজ মৃদু হেসে চলে যায় টেবিলে। সবাই মিলে খেতে বসেছে। মায়া রাগ দেখিয়ে বলে, আমার খাবারের ইচ্ছা নেই, আমি গেলাম। রাজ বলে, যাও যাও, তোমার জন্য কেউ বসে নেই। বিভান খান দুজনকে পরখ করেন। তিনি এমনিতেও সিসি ক্যামেরার মাধ্যমে রাতের ঝগড়া দেখেছেন, তাই ধরে নিলেন ওরা দুজনেই ঝগড়া করে আছে। সোনালীর ব্যাপারে ওদের হাত নেই। এটাই চেয়েছিল মায়ারাজ। বিভান খানের নাকের ডগা দিয়ে তার গোপন বউকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া। মায়ারাজ সে কাজে সফল হতে চলেছে। মিরপুরে রাজের নিজস্ব একটা ফ্ল্যাট কেনা আছে। এই ফ্ল্যাট পুরোটাই রাজ কিনে নিয়েছে। ফ্ল্যাটটি 9 নম্বর ফ্লোরে। উপরে আর কোনো ফ্ল্যাট নেই। বুঝে শুনেই নিয়েছে এই জায়গাটা। এখানে রাখা হয়েছে শাহানা পারভিনকে। তাকে কোনো হাসপাতালে রাখেনি রাজ। রিস্ক নিবে না তাই। মায়া এসে আজ অনেক বছর পর মায়ের দেখা পেল। শাহানা পারভিন ঘুমে বিভোর। মায়া দৌড়ে এসে শাহানা পারভিনের হাতটা ধরে মন মতো চুমু খেতে থাকে। চোখ দিয়ে পানি ঝরিয়ে বলে, মা, আমার মা। আদ্র এক কোনায় দাঁড়িয়ে মৃদু হেসে বলে, একজন বাঘিনীকে কান্না করতে দেখা গেল অবশেষে। রাজ এগিয়ে এসে মায়াকে আড়াল করে বলে, আব্বে বেটা, চোখটা বন্ধ করো। আমার মায়াবতীর অশ্রু গড়িয়ে বিন্দু দেখার অধিকার আমি কাউকে দেইনি। মায়া এমনিতেই উল্টো দিক হয়ে আছে বলে মায়ের চোখের পানি দেখতে পায়নি আদ্র। তাও রাজের কথা মতো বাইরে যাবার আগে বলে, তোমাকে মায়াবতী বলার অধিকার কেড়ে নিয়েছে তোমার মন্ত্রী মশাই। এটা শুধুমাত্র তার অধিকার। তাহলে আমি তোমাকে বাঘিনী বলে ডাকি? মায়া উত্তর দেয় না। আদ্র যেতে যেতে বলে, দাদু কিন্তু তোমাকে বাঘিনী বলেও ডাকতো। আমি সেই সুবাদে বাঘিনী চুজ করলাম। আদ্র চলে গেল। মায়া চোখ মুছে শাহানা পারভিনের কপালে হাত রাখে। কপালের ওপর কয়েকটা চুমু দিয়ে বলে, তোমাকে অনেক মিস করেছি মা। তোমার সাথে অনেক গল্প করার আছে আমার। তোমার কোলে মাথা দিয়ে আমি গল্প করতে চাই, তোমার হাতে খেতে চাই, তোমার কাছে ঘুমোতে চাই। তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাকে একটু আদর করে দাও মা। তোমার আদরের অভাবে আমি পাগল প্রায়। রাজ মায়াকে সামলে বলে, সব ঠিক হয়ে যাবে মায়াবতী। এতদূর যখন এসেছি আমরা শেষে সফল হবই। মায়া তাকালো রাজের দিকে। শাহানা পারভিনের হাতটা বুকের মাঝে নিয়ে বলে, আমার মাকে আমি ফিরে পেয়েছি। আমি যেন আজ পৃথিবীর শ্রেষ্ঠ উপহার পেয়েছি। আপনি আমাকে এই শ্রেষ্ঠ উপহার দিয়েছেন। আপনি আপনার কথা রেখেছেন। আপনার মায়াবতীর ইচ্ছা প্রতি মুহূর্তে পূরণ করেছেন। কোনো অপূর্ণতা রাখেননি আমার, আর কখনো রাখবও না। দুজনেই মৃদু হেসে শাহানা পারভিনের দিকে তাকালো। কেটে গেল 4টি মাস। আজ মোয়ের সিজারের ডেট। সকাল সকাল দুই বোন এসেছে মায়ের সাথে দেখা করতে। শাহানা পারভিনের হাতটা ধরে মায়া বলে, আজকে তোমার ছোট মেয়ে একটা ছোট্ট শিশুকে পৃথিবীতে আনবে। তোমার নাতি আসতে চলেছে মা। আমি খালামণি হব আজকে। তুমি আমাদের জন্য দোয়া করে দিও। শাহানা পারভিনের হাতটা কেঁপে উঠেছে। এইটুকু তার ক্ষমতায় আছে বর্তমানে। আদ্র কতটুকু চেষ্টা করে তাতে করে অনেক উন্নতি হয়েছে। মৌ এসে শাহানা পারভিনের বুকে মাথা রেখে বলে, আমিও তোমার মতো আদর্শ মা হব। আপু বলেছে তুমি একজন আদর্শ ব্যক্তি ছিলে। তোমার ছোঁয়ায় সবাই প্রফুল্ল হয়ে যেত। আমাদের মা সবাইকে আগলে রাখতে জানে, কাউকে নিয়ে হিংসা করে না। আমাদের মতো? মায়া মাথা দুদিকে নাড়িয়ে বলে, একদম না। আমি আমার মায়ের মতো মন পেলেও হিংসামিতে আমি অনেক এগিয়ে। আমি আমার স্বামীর আশেপাশে কোনো নারীকে সহ্য করব না। একজন স্ত্রীর স্থান ধরে রাখতে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব, কিন্তু আমার সংসারের মধ্যে তৃতীয় ব্যক্তির অস্তিত্ব আসতে নিলে নিজ হাতে আমি উবে দিব। মৌ একটু দুষ্টুমি করে বলে, যদি জিজুকে কেউ তার দিকে আকর্ষিত করে তখন? মায়া রক্তিম চাহনি দেয়।
মৌ ভয় পায় কিছুটা। শাহানা পারভিনের বাম হাত ধরে রাখার কারণে ওই হাতে চাপ পড়ে। শাহানা পারভিন হয়তো কোমায় থেকেও বুঝেছেন তার দুই মেয়ের মধ্যে আতঙ্কিত কিছু ঘটছে। মায়া মৌয়ের চোখের দিকে চোখ রেখে বলে, স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক ততদিন টিকে থাকে যতদিন তাদের মাঝে তৃতীয় ব্যক্তি না আসে। এক দমকা হাওয়ার ছুটে এসে যদি কারো আগমন ঘটে আমার মন্ত্রী মশাইয়ের জীবনে, আমি তার অস্তিত্ব মুছে দিব, কলিজা টেনে ক্ষত বিক্ষত করে দিব। এই মায়ার সংসারে কেউ সামান্য বাম হাত ঢোকানোর সাহস রাখে না। আর তো আমার স্বামীকে আকর্ষিত করতে চাওয়া, সেই নারীকে আমি ওই দিন পৃথিবীর আলো দেখার সুযোগ থেকে বহিষ্কার করব। মায়ার কর্কশ কণ্ঠে শাহানা পারভিনের কানে বাড়ি খেতে থাকে। হয়তো তিনি বুঝতে পারছেন তার মেয়েটা তার জীবনের কষ্ট দেখে অনেক বড় একটা শিক্ষা পেয়েছে। মায়া কথা বলেই শাহানা পারভিনের দিকে চোখ রাখে। ঠোঁট কেমন কাঁপছে, একটু একটু করে প্রসারিত হতে নেয়। মায়া দেখে বলে, দেখ বোন, আমাদের মা হাসছে, তার মানে আমার এই পদক্ষেপ মা গ্রহণ করেছে। মা চায় না আমি তার মতো দুর্বল জীবন কাটাই, তাই তো এতগুলো দিন আমার থেকে দূরে ছিল। আমাকে সফল বানানোর পিছনে আমার মা কৃতিত্ব রাখে। নিজের জীবনে আসা দুর্ঘটনার কারণে আগে থেকেই সবাইকে সতর্ক করে দেয়। কিভাবে আমাকে বড় করা যায় এই বিষয়ে মা মন্ত্রী মশাইকে বুঝিয়ে দিয়ে গেল। আসলে মা পাশে থাকলে যে কোনো কিছু সম্ভব। আমার মা আমার আড়ালে আমাকে সবল রাখতে চেষ্টা করেছে। আমি আমার মায়ের এই চেষ্টাকে ধরে রাখবো। আমি দুর্বল হব না। আমি মায়ের মতো স্বামীকে অন্ধ বিশ্বাস করে তার আশেপাশে কোনো নারীর ছায়াও পেরোতে দেব না। যেই আসবে তাকেই শেষ করে দিব। তুইও তাই করবি, না হলে মনে রাখবি এক সময় সুযোগ বুঝে ওরা আমাদেরকে চোখে এক বাইরে আর এক দৃশ্য দেখিয়ে দিবে। বেঁচে থেকেও পুড়তে হবে সেই দৃশ্য দেখে। মৌ চোখের পানি মুছে নাক টেনে বলে, আমি জানি আপু, আমি সেই চেষ্টাই করব। আমি দেখছি তো তোমাকে, এছাড়াও আমি দেখছি মাকে। আমি তো শিখে নিয়েছি সবকিছু। তোমাদের হলো কি? সিজারের সময় হয়ে এসেছে, ডক্টর আসবেন এখন। রাজের কথা শুনে দুজন পিছনে ফিরল। রাজকে দেখে মায়া বলে, চলুন মন্ত্রীমশাই। মৌ শাহানা পারভিনের কপালে চুমু দিয়ে বেরিয়ে গেল। সাথে ছিল মায়ারাজ। শাহানা পারভিনের সাথে আছে আয়ারা, যাকে দেখে মৃদু হেসে মায়া বেরিয়ে পড়ল। গাড়িতে উঠে মায়া নিজের পেটের উপর হাত রাখে। পেটে তার বাচ্চাটা লাথি দিচ্ছে। রাজ থমকে গেল মায়াকে দেখে, প্রশ্ন ছুড়ে, কি হয়েছে তোমার? আমাদের বাবু পেটে কিক দিচ্ছে, এখনই কি গোল মারতে চাইছে? মন্ত্রী মশাই, আমাদের বাবুটা এত বেশি কিক মারে কেন? এটাই তো বুঝি না। পেটে আছিস, পেটেই থাক না বাপ, বেলায় বেলায় কিক মারার কি দরকার? কিছু ইঙ্গিত করছে তাই। আমি বলেছিলাম না ও কিছু ইঙ্গিত করছে? আজ ওর বড় ভাই আসবে তো তাই এমন করছে। মায়ের চোখ ছোট ছোট করে রাজকে দেখে হাসছে। রাজ লুকিয়ে লুকিয়ে বিভান খানকে না দেখিয়ে মায়ার সেবা নেয়। রাতের আধারে বাড়ির বাইরে যাওয়ার নাম করে সমস্ত লাইট বন্ধ করে মায়ার কাছে চলে আসে। সবাই জানে মায়ারাজ আলাদা ঘরে থাকে, কিন্তু সবকিছুর পরেও মন্ত্রীমশাই পারবে না তার মায়াবতীর থেকে দূরে থাকতে। একটা না একটা সুযোগ করে সেই নিজের বক্ষেতে মায়াবতীকে আগলে রাখে। বিভান খান আজও খুঁজে পেল না সোনালীকে। চারপাশে এত লোক লাগিয়েও কোনো সুরাহা হলো না। ইদানিং লক্ষ্য করেছে মিহিরের মাঝে অনেক পরিবর্তন। মিহির তাকে পাত্তাই দেয় না, বরং মিহির বেশি বেশি মাহমুদ সর্দারের আশেপাশে ঘোরে। একদিন অবশ্য জানিয়েছে, আমি মাহমুদ সর্দারের থেকে এই বাড়ি নিজের করতে তার সাথে সাথে থাকবো। ছেলের প্রতি অগাধ বিশ্বাস রেখে মিহির রূপের তাজকে চলতে দেয়। মোহন সর্দার এখন বেকার হয়ে বসে আছে ঘরের এক কোনায়। ব্যবসায় অনুন্নতি হতে হতে এখন ব্যবসাটাই বন্ধ। মাহমুদ সর্দার মাঝে মাঝে এসে গল্প করে যান, কিন্তু ভালোভাবে তেমন আশা দেন না। কর্মফল ভুগছে ভাই তার, এটাই হবার কথা। ঠিকই হচ্ছে তার সাথে, শুধু ভাই বলেই দেখতে কষ্ট। ওটির সামনে বসে আছে সবাই, পিয়াস বসে নেই। এই হাঁটছে আর দাঁত দিয়ে নখ খুঁটছে। দুশ্চিন্তা বাড়ছে ময়ের জন্য। শুধু পিয়াসের না, মায়ার মনেও দুশ্চিন্তা। হঠাৎ কান্নার শব্দ শুনতে পায় সবাই। ওটি থেকে বেরিয়ে আসে নার্স। কোলে একটি ফুটফুটে সন্তান। নার্স বলে, ছেলে সন্তান হয়েছে। মাহমুদ সর্দার এগিয়ে এসে বাচ্চাটাকে কোলে নেয়। পিয়াসের হাত কাঁপছে। মায়ার আগেই প্রশ্ন ছুড়ে দেয়,
বাচ্চার মা কেমন আছে? বোনের প্রতি ভালোবাসা দেখে মায়া মনে মনে খুশি হয়। বড়লোক না হোক, বড় মনের কাউকে পেয়েছে বোনের জন্য, এটাই বা কত নারী পায়। নার্স মৃদু হেসে বলে, উনি এখন ঘুমিয়ে আছেন, রেস্ট প্রয়োজন ওনার। সেলাই করা স্থানে নড়াচড়া যেন না হয়, তাই সেভাবেই কিছুক্ষণ রাখা। বাকি ফর্মালিটি আমরা আপনাদের এক একজনের সাথে কথা বলে জানিয়ে দিব। পিয়াস এগিয়ে এসে বাচ্চাটাকে দেখে। মাহমুদ সর্দার জানান, আজান দিতে হয় বাচ্চার কানে। পিয়াস এসে বাচ্চার মুখ দেখে নাক ঘষে বাচ্চাটার কপালে, অতঃপর আজান দিল কানের কাছে মুখ নিয়ে। সবাই এক পলক করে বাচ্চার মুখ দেখে। সবার দেখা হলে আদ্র একটু ভ্রুকুটি করে বাচ্চার মুখ ও আশেপাশের দিকে তাকালো। কিছু একটা হয়তো সন্দেহ করে। ডক্টর হিসেবে কিছু বুঝতে পারলো হয়তো। রুদ্র কল দিয়ে জানালো, পেপার তৈরি হয়েছে ভাই, সরকার থেকে সোনালীর এই ডোনেট নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। সরকারের কাছে প্রমাণ হয়েছে সোনালী নিজ ইচ্ছায় তার হার্ট ট্রান্সপ্লান্ট করতে রাজি। আদ্র আড়ালে এসে রাজকে জানালো। রাজ মৃদু হেসে সবার উদ্দেশ্যে বলে, মিষ্টি মুখ করানো হোক, আমার পিউ বেবির আজ বেবি হয়েছে। পুরো হাসপাতালে মিষ্টি বিতরণ করো। পুরো হাসপাতালে জুড়ে মিষ্টি বিতরণ করা হয়। রাজ ও আদ্র মিলে বের হয় সবার সাথে কথা বলা শেষ করে। ওদের দিকে সূক্ষ্ম দৃষ্টি দিয়ে ছিল মালিনী। রাজ যখন আদ্রর সাথে কথা বলা শেষ করে মায়া ও মাহমুদ সর্দারের সাথে আলাদা কথা বলে, তখনই মালিনীর মনে সন্দেহ জাগে। যখনই রাজ বের হয় ঠিক তখনই কাউকে কিছু না বলে বেরিয়ে গেল মালিনী। রাজের গাড়ির পিছনে ফলো করছে। রাজ যে বিল্ডিং এর সামনে আসলো, মালিনীর গাড়িও সেখানে থামলো। রাজ আর রুদ্র উঠতেই মালিনী সেখানে ওঠে। পুরো ফ্ল্যাট ফাঁকা। রাজের নিজস্ব গোষ্ঠী কয়েক লোক ব্যতীত কেউ নেই। মালিনী আড়াল হয়ে রাজের দিকে এগিয়ে যায়। এক একটা দেয়াল দেখে সেদিকে এগিয়ে নিজেকে ঢেকে রাখে। রাজ ও আদ্র একটি বেডের সামনে দাঁড়াতেই বেডের পাশে তাকালো মালিনী। ভেন্টিলেটর ও আরো চিকিৎসার যন্ত্রপাতি আছে সেখানে। মালিনী মাথা উঁচিয়ে দেখার চেষ্টা করে কে আছে ওখানে, কিন্তু সফল হয় না। হঠাৎ করেই তার পাশ দিয়ে স্ট্রেচার করে কাউকে নেওয়া হয়। পাশ ফিরে তাকাতেই দেখতে পায় সোনালীর শরীর। মালিনীর চোখ বড় বড় করে সেদিকে তাকালো। কিছু একটা ভেবে আবারও সামনের দিকে চোখ রেখে আবারও সোনালীর দিকে তাকাই। মাথায় কিছুই আসছে না। কি করবে এখন বুঝতে না পেরে ফোনটা হাতে নেয়। কাঙ্ক্ষিত নাম্বারে কল দেওয়ার আগেই মালিনীর মাথায় কেউ আঘাত করে। স্ট্রেচার চলে যায় অনেক আগেই। শাহানা পারভিনের পাশে রাখতেই পিছন থেকে একটা শব্দ ভেসে আসে। রাজ ও আদ্র পিছনে ঘুরে তাকাতেই পুরো জায়গা জুড়ে নিজেদের কিছু লোক ছাড়া কাউকে পেল না। ভুল কিছু শুনেছে ভেবে আবারও কাজে মন দিল। মালিনীকে নিয়ে আড়ালে যায় মায়া। মালিনী অজ্ঞান হয়ে আছে। মায়া ফিসফিস করে বলে, আপনি চলেন ডালে ডালে, তো আমি চলি পাতায় পাতায়। আমি তো আপনাকে সবার আগেই নজরে রেখেছি। নারী বুদ্ধির পরিচয় তো আমি নিজে। সেখানে আপনাকে কিভাবে নিজের নজরের বাইরে রাখি বলুন? এখন আপনাকে কর্মফল ভোগ করতে হবে। ভয় নেই, অন্যদের মতো ওপারে পাঠাবো না, কিন্তু শাস্তি ঠিকই দিব। আপনাকে দেখলে মন্ত্রী মশাই আবার তার কাজ থামিয়ে আপনার দিকে মনোযোগী হবে, যেটা আমি একদমই চাই না। মন্ত্রী মশাই ওদিক সামলাক, আমি আপনাকে সামলাবো। বলেই মালিনীকে নিয়ে সবার পিছন থেকে চলে যায়। মালিনী অজ্ঞান হয়ে দুর্বল হয়ে যায়, যার ফলে মায়ার সুবিধা হলো মালিনীকে নিয়ে যেতে। গাড়িতে বসিয়ে মায়া গাড়ি চালানো শুরু করে। উদ্দেশ্য নিজের গার্মেন্টসের সিক্রেট রুম, যেখানে নিজের মতো বোঝাপড়া করবে মালিনীর সাথে। সোনালীকে নিয়ে অপারেশন শুরু করেছে আদ্র ও দুজন সিনিয়র ডক্টর, সাথে আছে নার্স। রাজ এখন বাইরে দাঁড়িয়ে। এর মাঝে রুদ্রের কল আসে। রাজ ধরতেই রুদ্র জানায়, আমি হাসপাতালে এসেছি মৌকে দেখতে, কিন্তু ভাবিজি কোথায়? মায়াবতী তো আজকে মৌয়ের সাথে থাকবে বলেছিল। ছোট মায়ের অপারেশন কমপ্লিট হলে তারপর ওখানে আসবে। এখানে নেই ভাবিজি। মৌ তো সেই ধরে খুঁজে যাচ্ছে ভাবিজিকে। ডেসপারেট হয়ে উঠেছে, চিন্তায় চিন্তায় কান্না করছে মেয়েটা। এদিকে কল দিয়ে পাওয়া যাচ্ছে না, রিং হচ্ছে কিন্তু পিক করছে না ভাবিজি। বাড়িতে গেল না তো? কিন্তু বাড়িতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি বড় বাবাকে কল দিয়েছিলাম, ভাবিজি ওখানে নেই। বীর ব্রো এখন বিজনেস মিটিং এ ব্যস্ত, যারা আছে নিজের বাবার বাড়িতে, কিছুক্ষণ সেখানে থাকতে চায় তাই। রুবি আর তাজ আছে সাথে। সবার কাছেই কল করেছি, কোথাও নেই। রাজ কপালে আঙ্গুল রেখে কিছুক্ষণ ভাবছে। হঠাৎ মনে পড়ে ওই সময়ের কথা। একটা শব্দ সে পেয়েছিল। রাজ চোখ বন্ধ করে কিছুক্ষণ ভেবে বলে, ফোন রাখ, আমি দেখছি। কল কেটে রাজ এই ফ্ল্যাটের ফুটেজ দেখে। চোখ বড় বড় হয়ে ওঠে। এক লাফে উঠে দাঁড়িয়ে দৌড়ে চলে যায় বাইরে। আদ্রকে মেসেজ দিয়ে রেখেছে, যে করেই হোক এই অঘটন ঘটতে দেওয়া যাবে না। মালিনী আপন মা না হলেও এই মালিনী অনেকটা জায়গা জুড়ে আছে মাহমুদ সর্দারের জীবনে। এছাড়া শিয়া ও
হিয়ার কথা ভাবতে হবে। মালিনী তো ইচ্ছা করে এসবে নেই। রাজ দেখেছে মালিনীর আড়ালে কান্না, তাই তো তাকে সহ্য করতে না পারলেও কখনো এক দৃষ্টিতে দোষী সাব্যস্ত করতে পারে না। কেউ বাধ্য হয়ে খারাপ পথে থাকলে তাকে দোষী বলতে গেলেও বিবেকে বাধে। রাজ বুঝতে পারে মালিনীর আলাদা কষ্ট। হ্যাঁ, মালিনীর কারণে রোহিণী আঘাত পায়, তবে সেটা ক্ষণিকের। রোহিণীর মৃত্যুর আগ দিয়েই তো মালিনী ভুল বুঝে ক্ষমাও চায়, কিন্তু হঠাৎ করে রোহিণীর মৃত্যু রাজ মানতে পারে না। সেই সাথে এই ব্যক্তিকে মায়ের আসনে দেখে তার মনে আঘাত লাগে। কিন্তু যত বড় হচ্ছে পরিস্থিতি বুঝতে পারছে রাজ, বৈবাহিক জীবন বা ভালোবাসার জীবনটা ভিন্ন এক জগৎ। আমরা ভালোবাসলে উন্মাদ হয়ে উঠি, ধোঁকা পেলে নিজেকে ধরে রাখতে পারি না। মালিনীর মাঝেও তাই ঘটে, পারেনি নিজেকে সংযত রাখতে। যত পেরেছে রোহিণীকে অজস্র কটুবাক্য শুনিয়ে দেয়, নিজের প্রেমিককে ভুল বুঝে তাকেও অনেক শুনিয়েছে। তারপর যখন দুজনের মৃত্যু হয় তখন মালিনী অনেক ভেঙে পড়ে। এগুলো রাজের দৃষ্টিতে আসা সম্ভব না। সে তখন তার মায়ের লাশটার দিকে বেঘোর ছিল। কোনো না কোনোভাবে মালিনী দায়ী ভেবেই এতদিন মহিলার থেকে নিজেকে দূরে রেখেছে, কিন্তু এখন একটু একটু বুঝতে পারে তারও তো সব হারিয়েছে। সব থেকে বড় সম্পদ সন্তান, তাকে হারিয়ে এখন পাওয়ার লোভে এত কিছু করা। কখনো কেউ চেষ্টা করেনি তাকে কিছু দেওয়ার বা আশ্বস্ত করার। শুধু টাকা পয়সা না, একটু আশ্বাস প্রয়োজন ছিল। ইদানিং মালিনী একটু একটু রাজের প্রশংসা করে। এর মূল কারণ রাজ বুঝতে পারে মালিনীর কষ্টটা, তাই হয়তো মালিনী নিজেও নিজের জবান থেকে রাজের জন্য প্রশংসা বের করে।